রাত 12টা বাজলেই তারানাথ তান্ত্রিকের চোখের মণিতে জ্বলে ওঠে আগুন, আর সেই আগুন দেখলেই বেতাল চুপচাপ পালায়। তারানাথ তান্ত্রিক ও বেতালের মধ্যে কি ঘটেছিল তা জানতে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন গল্প শুনতে। শহরের এই অংশটা দিনের বেলা যতটা পরিচিত, রাতের বেলা ততটাই অচেনা। এখানে আলো ঠিকভাবে পড়ে না, রাস্তার ল্যাম্পপোস্টগুলো পুরনো, আলো কাঁপে, যেন নিজের অস্তিত্ব নিয়েই অনিশ্চিত। লোকেরা সন্ধ্যার পর এই দিকে আসতে চায় না, কেন আসে না তা কেউ স্পষ্ট করে বলে না। তবু সেই রাতে লোকটা এসেছিল। তার নাম ধরা যাক নীলকণ্ঠ। নামটা খুব গুরুত্বপূর্ণ নয়, সে কোনো বিশেষ মানুষও ছিল না, শহরের হাজারো মানুষের একজন। প্রতিদিনের মতো সেদিনও সে অফিস থেকে ফিরছিল দেরি করে, বাস মিস করেছিল, তাই হাঁটছিল। রাস্তাটা ছোট নয়, কিন্তু আশ্চর্য রকম ফাঁকা, দোকানগুলো বন্ধ, জানালাগুলো অন্ধকার। হাঁটার সময় হঠাৎ তার মনে হলো সে একা নয়। এই অনুভবটা অদ্ভুত, শব্দ নেই, ছায়া নেই, তবু বুকের ভেতর একটা চাপ, কেউ যেন ঠিক তার পেছনে হাঁটছে, পা ফেলে খুব সাবধানে। নীলকণ্ঠ থেমে দাঁড়ালো, পেছনে তাকালো, কেউ নেই। নিজেকে বোকা ভেবে আবার হাঁটা শুরু করল, কিন্তু দুপা যেতেই সেই অনুভবটা আবার এলো, এবার আরও স্পষ্ট, যেন কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে। হঠাৎ সে শুনল হাসি, খুব আস্তে, খুব ঠান্ডা। সে ঘুরে দাঁড়াতেই দেখল রাস্তার শেষ মাথায় সেই পুরনো শিমুল গাছটা। বহুদিনের গাছ, দিনের বেলা শুকনো, নিরীহ, কিন্তু রাতের বেলা লোকেরা বলে ওখানে দাঁড়ানো উচিত নয়। নীলকণ্ঠ জানত না কেন, কিন্তু তার পা আপনা আপনি গাছটার দিকেই এগোতে লাগল। আর তখনই সে দেখল গাছের ডাল থেকে কেউ উল্টো হয়ে ঝুলে আছে। প্রথমে তার মনে হলো চোখের ভুল, দ্বিতীয়বার তাকিয়েও একই দৃশ্য, মাথা নিচে, পা উপরে, চুলগুলো ঝুলে মাটির দিকে, দেহটা মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়, চোখ দুটো খোলা। নীলকণ্ঠ চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না, যেন তার কণ্ঠ কেউ চেপে ধরে আছে। তখন সেই ঝুলে থাকা দেহটা কথা বলল, আমি একটা প্রশ্ন করব। কণ্ঠটা ভারী নয়, জোরেও নয়, কিন্তু কানে ঢুকে মাথার ভেতর কেঁপে উঠল। উত্তর ঠিক হলে তুমি চলে যাবে, কণ্ঠটা বলল, ভুল হলে তুমি এখানেই থাকবে। নীলকণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি কে? দেহটা সামান্য দুলল, নাম জানার দরকার নেই, সে বলল, আমি প্রশ্ন। এক মুহূর্ত নীরবতা, বাতাসও যেন থেমে আছে। তারপর প্রশ্নটা এলো, মানুষ সত্য জেনেও মিথ্যে বলে কেন? নীলকণ্ঠের মাথা কাজ করছিল না, বুকের ভেতর ধুকপুক। সে ভেবেই উত্তর দিল, ভয়ের জন্য। দেহটা চুপ করে রইল, কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, সময়ের হিসেব ভেঙে যাচ্ছিল। তারপর সেই হাসি আবার শোনা গেল, এবার একটু জোরে। অর্ধেক ঠিক, কণ্ঠটা বলল, আর অর্ধেক ভুল। পরের দিন সকালে শিমুল গাছটার নিচে নীলকণ্ঠের দেহ পাওয়া গেল। কোনো ক্ষত নেই, কোনো রক্ত নেই, কিন্তু তার মুখের অভিব্যক্তি এমন, যেন শেষ মুহূর্তে সে এমন কিছু বুঝে ফেলেছিল যা বোঝার কথা ছিল না। সেই দিন থেকেই শহরে কথাটা ছড়াতে শুরু করল। লোকেরা ফিসফিস করে বলে, বেতাল এসেছে। নীলকণ্ঠের মৃত্যুর পর প্রথম যে জিনিসটা বদলে গেল সেটা শব্দ। আগে এই পাড়ায় রাত নামলে কুকুর ডাকত, ট্রেনের দূরের আওয়াজ ভেসে আসত, মাঝে মধ্যে কারো রেডিও। কিন্তু সেই ঘটনার পর রাতগুলো অদ্ভুতভাবে নীরব হয়ে গেল, যেন শহর নিজেই কথা বলা বন্ধ করে দিয়েছে। লোকেরা প্রথমে বিশ্বাস করতে চায়নি। হঠাৎ হার্ট অ্যাটাক, কেউ বলল, নেশা করে পড়ে গেছিল, কেউ বলল গাছের নিচে বাতাস জমে থাকে, কেউ যুক্তি দিল।
কিন্তু কেউই শিমুল গাছটার দিকে চোখ তুলে তাকাতে সাহস পেল না, কারণ গাছটা বদলে যাচ্ছিল। দিনের বেলা তাকালে বোঝা যেত না, কিন্তু রাত নামলেই তার ছায়া অদ্ভুত হয়ে উঠত। ডালগুলো এমনভাবে নড়ত যেন কেউ উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলতো চাঁদের আলোয় নাকি গাছটার ডালে কিছু একটা ঝুলে থাকতে দেখা যায়, কিন্তু কেউ পরিষ্কার করে কিছু বলতে পারত না। ঠিক 3 রাত পর দ্বিতীয় ঘটনাটা ঘটল। এবার লোকটা ছিল এক রিক্সা চালক, নাম শম্ভু, বয়স 45-এর কাছাকাছি। বহু বছর ধরে এই রাস্তায় যাতায়াত, রাতভর কাজ করেও কখনো ভয় পায়নি। সেই রাতে সে শেষ যাত্রী নামিয়ে ফিরছিল। শিমুল গাছটার কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ তার রিকশার চাকা আটকে গেল। সে নেমে দেখতে গেল, আর তখনই সে শুনল, থামো। শম্ভু ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে বিরক্ত হয়ে বলল, এইসব করো না, রাত অনেক হয়েছে। উত্তর এলো সঙ্গে সঙ্গে, রাতই তো আমার সময়। শম্ভুর বুকের ভেতর কেমন করে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। গাছের ডাল থেকে সেই ছায়া উল্টো হয়ে ঝুলছে, চুল মাটিতে ছুঁই ছুঁই, চোখ দুটো এবার আগের থেকেও স্পষ্ট। শম্ভু দৌড়তে চেয়েছিল, পারেনি, তার পা যেন মাটিতে গেঁথে গেছে। কণ্ঠটা বলল, একটা প্রশ্ন। শম্ভু কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও। ছাড়াটা দুলল। গরিব ধনী আমার বিষয় না, সে বলল, আমি শুধু উত্তর চাই। প্রশ্ন এলো, মানুষ বাঁচতে চায় কেন? শম্ভু মাথায় হাত দিল। তার মাথায় কোনো দর্শন নেই। সে যা জানে সেটুকুই বলল, পেটের জন্য, পরিবারের জন্য। নীরবতা। তারপর ধীরে ধীরে সেই হাসি, ভুল, কণ্ঠটা বলল, মানুষ বাঁচতে চায় কারণ সে মরতে প্রস্তুত নয়। শম্ভু কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার ঘনিয়ে এলো। পরদিন সকালে রিকশাটা পাওয়া গেল শিমুল গাছটার পাশে। শম্ভু নেই। 2 দিন পরে তার দেহ পাওয়া গেল গঙ্গার ঘাটে। জল লাগেনি শরীরে, কিন্তু চোখ দুটো খোলা। এইবার আর কেউ অস্বীকার করতে পারল না। পুলিশ এলো, লাঠি, টর্চ, প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না, কারণ ঘটনাগুলো যুক্তির বাইরে। একজন কনস্টেবল সাহস করে শিমুল গাছটার নিচে দাঁড়িয়েছিল। রাত তখন 12:30, বাকিরা দূরে। হঠাৎ সে দৌড়ে পালিয়ে এলো। তার মুখ সাদা। সে শুধু বলল, ওটা ওটা আমাকে দেখছিল। এরপর থেকে পুলিশ রাতের টহল বন্ধ করে দিল ওই এলাকায়, কিন্তু বেতাল থামল না। সে থামে না, কারণ সে অপেক্ষা করে না, সে ডাকে। তৃতীয় ঘটনাটা ঘটল এক কলেজ ছাত্রীর সঙ্গে, নাম মৃণালিনী। সে এইসব গল্পে বিশ্বাস করত না। বন্ধুরা সাবধান করলেও সে হেসে উড়িয়ে দিয়েছিল। সেই রাতে সে ফিরছিল লাইব্রেরি থেকে। শিমুল গাছটার কাছে এসে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল, নিজে থেকেই। পরে কেউ বলতে পারেনি কেন। সে উপরে তাকালো। ছায়াটা আগের মতোই ছিল, কিন্তু এবার তার মুখটা পরিষ্কার, মানুষের মুখ, কিন্তু চোখে কোনো মানবিকতা নেই। আমি পালাতে চাই না, মৃণালিনী বলেছিল, আমি উত্তর দেব। বেতাল একটু ঝুঁকে এলো। ভালো, সে বলল, তাহলে শোনো। প্রশ্ন এলো, মানুষ সত্য জানতে চায় কেন? মৃণালিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, নিজেকে বড় মনে করার জন্য। দীর্ঘ নীরবতা। এই প্রথম বেতাল হাসল না। সে ধীরে বলল, এই উত্তরটা আমি অনেক দিন শুনিনি। মৃণালিনী বেঁচে গেল, কিন্তু সেদিনের পর সে আর কথা বলে না। চোখ খোলা থাকে, কিন্তু প্রশ্ন শুনলেই সে কাঁপতে শুরু করে। এই 3টি ঘটনার পরেই উত্তর কলকাতার সেই পুরনো বাড়িতে ধূপ জ্বলল। এক বৃদ্ধ মানুষ চোখ খুললেন। তিনি জানতেন, বেতাল শুধু এসেছে না, সে পরীক্ষা নিচ্ছে। মৃণালিনীর ঘটনার পর শহরের লোকজন আর কথা বলতো না, ফিস ফিস করত। আগে যেখানে সন্ধ্যার পর আড্ডা বসত, সেখানে এখন দরজা বন্ধ, জানালার পাল্লা আটা। কেউ আর রাতের দিকে শিমুল গাছের রাস্তা ধরত না। রাস্তাটা ঘুরিয়ে নেওয়া শুরু হলো, যদিও তাতে আধ ঘন্টা বেশি সময় লাগে। কিন্তু ভয় কখনো সরল পথে আসে না। ভয় আসে তখনই যখন মানুষ ভাবে, এটা আমার সঙ্গে হবে না। চতুর্থ ঘটনাটা ঘটল ঠিক সেই রকম একজনের সঙ্গে। লোকটার নাম অমলেশ, পেশায় স্কুল শিক্ষক, যুক্তিবাদী মানুষ। ভূত, প্রেত, তন্ত্র এইসব সে হাসি দিয়ে উড়িয়ে দিত। পাড়ার চায়ের দোকানে বসে সে বলেছিল, একটা করে গাছ, একটু অন্ধকার, মানুষই গল্প বানায়। সেই রাতেই সে ফিরছিল প্রাইভেট টিউশন শেষ করে। ঘড়িতে তখন 11:30। রাস্তা ফাঁকা, কিন্তু সে ইচ্ছে করেই শিমুল গাছের দিকেই গেল, নিজেকে প্রমাণ করার জন্য।
গাছটার কাছে এসে সে দাঁড়িয়ে পড়ল, চারপাশ দেখল, কিছুই নেই, বাতাসও নেই। সে হেসে বলল, এই তো, এটাই বেতাল। ঠিক তখনই সে টের পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। অমলেশ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে আবার হেসে মাথা নেড়ে উপরে তাকালো, আর সেই হাসিটা মুখে জমে গেল। গাছের ডাল থেকে ছায়াটা এবার ঝুলে নেই, সে সোজা হয়ে বসে আছে, মুখটা একেবারে মানুষের মতো, চোখ দুটো গভীর কিন্তু একদম ফাঁকা। তুমি ভয় পাও না, কণ্ঠটা বলল। ভালো। অমলেশ গলা পরিষ্কার করে বলল, ভয় পাওয়ার কিছু নেই, তুমি যদি কিছু হও তাহলে প্রমাণ দাও। ছায়াটা একটু ঝুঁকে এলো। আমি প্রশ্ন। অমলেশ বলল, করো। প্রশ্ন এলো, মানুষ জ্ঞান পেলে ভালো হয়? অমলের সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, জ্ঞান মানুষকে উন্নত করে। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর বেতাল বলল, আংশিক সত্য। অমলেশ মুখ উঁচকে বলল, তাহলে পুরোটা কি? বেতাল এবার হাসল, জ্ঞান মানুষকে উন্নত করে আর অহংকারী করে। অমলেশ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মাথার ভেতর যেন কিছু চেপে বসল। সে বুঝতে পারছিল তার নিজের পড়ানো কথাগুলোই এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। পরদিন সকালে অমলেশকে পাওয়া গেল স্কুলের ক্লাস ঘরে, বোর্ডের সামনে দাঁড়িয়ে, হাতে চক, বোর্ড ভর্তি প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। তার চোখ খোলা, মুখে বিস্ময়। ডাক্তার বলল স্ট্রোক, কিন্তু যারা বোর্ডটা দেখেছিল তারা জানত ওগুলো স্ট্রোকের প্রশ্ন নয়। এই ঘটনার পর শহরের এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। মানুষ প্রশ্ন করতে ভয় পেতে লাগলো। বাচ্চারা প্রশ্ন করলে বাবা মা ধমক দিত, শিক্ষকরা উত্তর সংক্ষিপ্ত করত, কেউ আর গভীর কথায় যেত না, কারণ সবাই বুঝে ফেলেছিল প্রশ্ন করা মানেই বিপদ। কিন্তু বেতাল প্রশ্ন থামায়নি। সে এবার জায়গা বদলাতে শুরু করলো। শিমুল গাছ ছাড়াও অন্য জায়গায় দেখা যেতে লাগলো সেই উল্টো ছায়া, এক পুরনো কবরস্থানে, এক বন্ধ কারখানার ছাদে, একটা নদীর ঘাটে। সব জায়গায় একই নিয়ম, একটা প্রশ্ন, একটা উত্তর। ঠিক তখনই উত্তর কলকাতার সেই পুরনো বাড়িতে ধূপের ধোঁয়ার মধ্যে সেই বৃদ্ধ মানুষটি উঠে দাঁড়ালেন। তিনি অনেকদিন পর একটা নাম উচ্চারণ করলেন, বেতাল। এই নামটা তার ঠোঁটে ভারী লাগলো। তিনি জানতেন এটা সাধারণ প্রেত নয়, এটা কোনো এক সাধনার ভাঙা ফল, অর্ধেক বাধা, অর্ধেক মুক্ত। তিনি জানতেন আরও একটা কথা, বেতাল কাউকে মারে না, সে শুধু ফাঁকা করে দেয় স্মৃতি, নিশ্চয়তা, উত্তরের ভরসা। বৃদ্ধ লোকটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালেন। এবার আমাকে সামনে আসতেই হবে, তিনি নিজেকে বললেন। কিন্তু এখনো সময় হয়নি, কারণ বেতালের প্রশ্ন শেষ হয়নি, আর তার সবচেয়ে কঠিন প্রশ্নটা এখনো করা বাকি। শহরটা তখন আর আগের মতো নেই। বেতালের প্রশ্নগুলো শুধু মানুষকে ভয় দেখাচ্ছিল না, মানুষের ভেতরের কাঠামো ভেঙে দিচ্ছিল। আগে মানুষ কথা বলতো নিশ্চিন্তে, এখন প্রতিটা বাক্যের আগে থেমে যেত, যেন কথার মধ্যেও ফাঁদ আছে। সবচেয়ে অদ্ভুত পরিবর্তনটা দেখা গেল শিশুদের মধ্যে। স্কুলে শিক্ষক প্রশ্ন করলে তারা চুপ করে থাকত, বাড়িতে মা কিছু জানতে চাইলে তারা চোখ নামিয়ে নিত। প্রশ্ন যেন বিষ হয়ে গেছে। শহরের ডাক্তাররা বলল এটা মানসিক চাপ, পুলিশ বলল গুজব, কিন্তু কেউই ব্যাখ্যা করতে পারল না কেন একই স্বপ্ন এত মানুষ দেখছে। স্বপ্নে একটা গাছ, একটা উল্টো ছায়া, আর একটা কণ্ঠ, উত্তর দাও। এই সময়েই এক সন্ধ্যায় সেই বৃদ্ধ মানুষটি, যাকে কেউ কেউ শুধু তান্ত্রিক বলে চেনে, বাড়ির বাইরে পা রাখলেন। তারানাথ তান্ত্রিক। বহু বছর তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন, লোকের উপকার করেছেন, কিন্তু নিজের নাম সামনে আনেননি।
কারণ তিনি জানতেন নাম জানলেই লোক প্রশ্ন করে, আর এখন প্রশ্নই সবচেয়ে বিপজ্জনক। তিনি সোজা গেলেন শিমুল গাছটার কাছে। দিনের বেলা, লোকেরা দূর থেকে দেখছিল, কেউ কাছে এলো না। সবাই জানে দিনের বেলায় বেতাল আসে না, কিন্তু তার ছায়া থেকে যায়। তারানাথ বাবা গাছটার গড়িতে হাত রাখলেন, চোখ বন্ধ করলেন। তিনি দেখলেন এক শ্মশান, অর্ধেক মন্ত্র, এক তান্ত্রিক যে থামতে জানেনি। তিনি চোখ খুললেন। তাই তো তিনি নিজেকে বললেন, এই ভুলটাই হয়েছিল। সেদিন রাতেই তিনি ফিরে এলেন, কিন্তু একা নয়, তিনি সঙ্গে এনেছিলেন মৃণালিনীকে। মেয়েটা কথা বলে না, চোখে ঘুম নেই, কিন্তু সে বেঁচে আছে, কারণ সে উত্তর দিয়েছিল। তারানাথ বাবা জানতেন বেতাল উত্তর মনে রাখে। রাত ঠিক 12টায় শিমুল গাছটার ছায়া গাঢ় হলো। এই প্রথম বেতাল নিজে থেকে কথা বলল। তুমি এসেছ, সে বলল, কণ্ঠে কোনো বিস্ময় নেই। তারানাথ বাবা শান্ত গলায় বললেন, অনেক দেরি হয়ে গেছে। বেতাল তুলল। দেরি আর তারার ধারণা আমার নেই। তারানাথ বাবা বললেন, তোমার প্রশ্নগুলো বদলাচ্ছে। এক মুহূর্ত নীরবতা। হ্যাঁ, বেতাল বলল, কারণ মানুষ বদলাচ্ছে। তারানাথ বাবা মৃণালিনীর দিকে তাকালেন। একে মনে আছে? বেতাল তাকালো, দীর্ঘ সময় চুপ করে রইল। এ উত্তর দিয়েছিল, সে বলল, তাই বেঁচে আছে। তারানাথ বাবা বললেন, তুমি শুধু পরীক্ষা নিচ্ছ না, তুমি প্রস্তুতি নিচ্ছ। বেতাল হেসে উঠল। এখন তুমি প্রশ্ন করছো? তারানাথ বাবা ধীরে বললেন, আমি জানতে চাই তুমি কি চাও। এই প্রশ্নটা কেউ কখনো বেতালকে করেনি। বাতাস ভারী হয়ে গেল, গাছের পাতাগুলো নড়ল উল্টো দিকে। বেতাল প্রথমবার ঝুলে থাকল না, সে ধীরে ধীরে মাটিতে নামল। পা মাটিতে ছুঁল না, তবু সে দাঁড়িয়ে। আমি চাই, সে বলল, যে মানুষ প্রশ্ন করে সে জানুক প্রশ্নের ওজন। তারানাথ বাবা বললেন, তুমি ওজন দিচ্ছ না, তুমি শূন্যতা দিচ্ছ। বেতালের চোখ জ্বলে উঠল। শূন্যতাই সত্যের আগে আসে। মৃণালিনী হঠাৎ কেঁপে উঠল। তার মুখ থেকে শব্দ বেরোলো প্রথমবার। ও থামবে না, সে ফিস ফিস করে বলল, ও শেষ প্রশ্নের অপেক্ষায়। তারানাথ বাবা চোখ বন্ধ করলেন। তিনি জানতেন শেষ প্রশ্নটা কাকে করা হবে। বেতাল ধীরে মাথা ঘোরালো। তার চোখ এবার তারানাথ বাবার চোখে। তোমার পালা আসবে, সে বলল, কিন্তু এখনো না। এই বলে ছায়াটা আবার গাছে মিলিয়ে গেল। রাত শেষ হলো, কিন্তু শহরের ভেতর এক নতুন ভয় ঢুকে পড়ল, কারণ সবাই বুঝে গেল বেতাল শুধু মানুষকে প্রশ্ন করছে না, সে একজন মানুষকে বেছে নিচ্ছে। শ্মশানটা এখন আর শ্মশান নেই। লোকেরা এখনও সেখানে মৃতদেহ পোড়ায়, কিন্তু আগুনের আচরণ বদলে গেছে। আগুন জ্বলে কিন্তু আলো দেয় না, ধোঁয়া ওঠে কিন্তু আকাশে মেশে না, মাথার ওপরেই ঘুরে ফিরে আসে। এই শ্মশানেই বহু বছর আগে এক সাধনা শুরু হয়েছিল। সেই সাধক ছিল তরুণ। নামটা আজ আর কেউ জানে না, কারণ নাম উচ্চারণ করলেই যে শক্তি জেগে ওঠে তার দরকার ছিল নামহীনতা। সে চেয়েছিল প্রশ্নের শক্তি। তার বিশ্বাস ছিল যে প্রশ্ন করতে জানে সে ঈশ্বরকেও কোণঠাসা করতে পারে। শুরুতে সব ঠিকঠাকই চলছিল, সব বসানো হলো, মন্ত্র অর্ধেক উচ্চারিত। রাত গড়িয়ে গেল মধ্যরাতে, কিন্তু তখনই সে ভুল করল। সে ভয় পেল। ভয় পাওয়াটা বড় ভুল ছিল না, ভুলটা ছিল ভয় পেয়েও সে প্রশ্ন করেছিল। সে প্রশ্ন করেছিল, আমি কি পারবো? এই প্রশ্নটাই দরজা খুলে দিয়েছিল। যে এসেছিল সে পুরোপুরি আসেনি। সে ঝুলেছিল আকাশ আর মাটির মাঝখানে, অর্ধেক জীবিত অর্ধেক মৃত। বেতাল। মন্ত্র শেষ করা হয়নি, সাধক দৌড়ে পালিয়েছিল। কিন্তু যা একবার ডাকা হয় তাকে আর ফেরানো যায় না। সেই রাতেই বেতাল বুঝে গিয়েছিল মানুষ প্রশ্ন করতে ভালোবাসে, কিন্তু উত্তরের দায় নিতে চায় না। তারপর বহু বছর সে চুপ করেছিল, শুধু দেখেছে যুদ্ধ, দাঙ্গা, ভোট, মিথ্যে কথা, ভাঙা প্রতিশ্রুতি। প্রতিটা জায়গায় প্রশ্ন ছিল, কিন্তু উত্তর ছিল সুবিধে মতো। আর তখনই বেতাল সিদ্ধান্ত নেয় সে প্রশ্ন করবে, কিন্তু সাধারণ প্রশ্ন নয়।
সে প্রশ্ন করবে এমন যার উত্তর দিলে কিছু একটা হারাতে হবে। এই সত্যটাই তারানাথ তান্ত্রিক বুঝেছিলেন। তিনি জানতেন সেই অসম্পূর্ণ সাধনার সাক্ষী তিনি নিজেই ছিলেন। তখন তিনি তরুণ ছিলেন, আর সেই সাধক ছিল তারই গুরু। এই কারণেই বেতাল তাকে এড়িয়ে যাচ্ছিল না। এই কারণেই প্রশ্নটা এখনও করা হয়নি। সেই রাতের পর শহরে আর একটা ঘটনা ঘটল। একজন পুলিশ অফিসার, যে প্রশ্নে বিশ্বাস করত না, হঠাৎ শিমুল গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, যা জিজ্ঞেস করবি কর, আমি ভয় পাই না। ছায়া নড়ল। বেতাল প্রশ্ন করল না, সে শুধু বলল, ভয় না পেলে উত্তর দিস। আর ঠিক তখনই অফিসারের মুখ খুলে গেল। সে এমন কথা বলতে শুরু করলো যা সে নিজেই জানত না সে জানে। ঘুষ, মিথ্যে মামলা, একটা নির্দোষ ছেলের নাম। ভিড় জমে গেল। ভোরের আলোয় অফিসার পাগল হয়ে গেল। এই খবরটা তারানাথ বাবার কাছে পৌঁছাতে দেরি হলো না। তিনি বুঝলেন সময় শেষের দিকে। বেতাল এখন প্রশ্ন ছাড়াও সত্য বের করে নিচ্ছে। মানে শেষ প্রশ্নটা আর প্রশ্ন থাকবে না, ওটা হবে রায়। আর সেই রায় শোনার জন্য একজন মানুষ দরকার যে প্রশ্নের ভয় পায় না, কিন্তু সত্য লুকোয়ও না। তারানাথ বাবা ধীরে চোখ বন্ধ করলেন। তিনি জানতেন পরের রাতে বেতাল আর গাছে ঝুলবে না, সে হাঁটবে। আর যেদিন বেতাল হাঁটে সেদিন কেউ আর শুধু দর্শক থাকে না। যেদিন বেতাল হাঁটল সেদিন শহর বুঝতে পারেনি কিছু বদলে গেছে। রাস্তাঘাট আগের মতোই ছিল। দোকান খুলেছে, বাস চলেছে, চায়ের কাপ থেকে ধোঁয়া উঠেছে। কিন্তু মানুষজন এক অদ্ভুত জিনিস টের পাচ্ছিল। নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছিল বেশি জোরে। একজন লোক মিথ্যে বলতে গিয়েই থেমে গেল। একজন মহিলা কাউকে গাল দিতে গিয়ে নিজের মুখ চেপে ধরল। একটা বাচ্চা হঠাৎ কেঁদে উঠল, কারণ সে প্রথমবার বুঝল বড়রা সবসময় সত্য বলে না। বেতাল তখন আর গাছে নেই। সে হাঁটছে মানুষের ভেতর দিয়ে, ছায়া হিসেবে নয়, অনুভূতি হিসেবে। যেখানে প্রশ্ন জমে আছে সেখানেই সে দাঁড়াচ্ছে। একটা স্কুলে সে ঢুকল। একজন শিক্ষক বোর্ডে লিখছিল নৈতিকতা। হঠাৎ শিক্ষক থেমে গেল। ক্লাসের সামনে দাঁড়িয়ে সে নিজেই বলে উঠল, আমি পরীক্ষার খাতা দেখেও না দেখার ভান করেছি। বাচ্চারা চুপ। শিক্ষক কাঁদতে কাঁদতে বেঞ্চে বসে পড়ল। বেতাল কিছু বলেনি, তার প্রশ্নটা বাতাসে ছিল। এরপর সে গেল এক সাংবাদিকের বাড়িতে। রাত তখন 1:30। লোকটা খবর বানাচ্ছিল। হঠাৎ স্ক্রিনে শব্দ ভেসে উঠল, তুই যা জানিস সব লিখিস না কেন? লোকটা চেঁচিয়ে উঠল, আমি ভয় পাই। ছায়াটা জানালার বাইরে একটু দুলল। তাহলে তুইও উত্তর দিচ্ছিস, বেতাল বলল। পরদিন সেই সাংবাদিক সব কিছু লিখে ফেলল, নিজের কেরিয়ার শেষ জেনে। এইসব ঘটনার মাঝেই তারানাথ তান্ত্রিক প্রস্তুত হচ্ছিলেন। তিনি জানতেন বেতাল এখন আর ব্যক্তিকে ধরছে না, সে ধরছে অভ্যাস। আর এই পর্যায়ে তাকে থামানো যায় না। শুধু একটা কাজ করা যায়, শেষ প্রশ্নটা শুনে নেওয়া। রাত নামল। তারানাথ বাবা শিমুল গাছের সামনে দাঁড়ালেন। এই প্রথম বেতাল তাকে এড়িয়ে গেল না। গাছের ডাল নড়ল, ছায়া নামল, কিন্তু এবার উল্টো ঝুলে নয়। সে মাটিতে দাঁড়ালো, মানুষের মতো নয়, আবার দানবের মতোও নয়। চোখ দুটো ছিল প্রশ্নে ভরা। গুরুপুত্র, বেতাল বলল, তুই জানিস শেষ প্রশ্নটা কি? তারানাথ শান্ত গলায় বললেন, জানি। বল, বেতাল বলল। তারানাথ চোখ বন্ধ করলেন। প্রশ্নটা হলো, মানুষ সত্য জানার যোগ্য কিনা? এই কথাটা শুনে শহরের বাতাস থমকে গেল। বেতাল হাসল না, কাঁদলও না। সে শুধু বলল, উত্তরটা তুই দিবি না। তারানাথ চোখ খুললেন। তাহলে কে? বেতাল আকাশের দিকে তাকালো। যারা শুনছে, সে বলল, তারাই। আর ঠিক তখনই শহরের প্রতিটা মানুষ নিজের ভেতরে একটা প্রশ্ন শুনতে পেল। কেউ তার উত্তর দিতে পারল, কেউ পারল না। আর যারা পারল না তারাই বুঝল ভয় আসলে কোথা থেকে আসে। সেই রাতে শহর ঘুমোয়নি। মানুষ বিছানায় শুয়েছিল, চোখ বন্ধ করেছিল, কিন্তু ঘুম আসেনি। কারণ প্রত্যেকের মাথার ভেতরে একটা প্রশ্ন নড়ছিল। প্রশ্নটা উচ্চ স্বরে ছিল না,
তবু উপেক্ষা করা যাচ্ছিল না। আমি যা জানি সেটা কি আমি মেনে নিতে পারি? কেউ উঠে বসে পড়ল, কেউ ঘেমে ভিজে গেল, কেউ চুপচাপ কাঁদল, কারণ কিছু উত্তর থাকলেও সেগুলো বলার সাহস নেই। শিমুল গাছের নিচে বেতাল দাঁড়িয়েছিল। এখন আর সে ভয়ঙ্কর দেখাচ্ছিল না, বরং ক্লান্ত। তারানাথ তান্ত্রিক বুঝলেন, প্রশ্নের ভার প্রশ্নকর্তাকেও ভাঙে। তুই কি চাস? তিনি জিজ্ঞেস করলেন। বেতাল ধীরে মাথা তুলল। আমি যেতে চাই, সে বলল, কিন্তু যেতে পারি না। কেন? তারানাথ জানতে চাইলেন। কারণ প্রশ্নটা শেষ হয়নি, বেতাল বলল। যতদিন মানুষ উত্তর এড়িয়ে যাবে ততদিন আমি ঝুলে থাকব। তারানাথ চুপ করে রইলেন। তিনি জানতেন এখানে মন্ত্র কাজ করবে না, তন্ত্রও না। এখানে দরকার ছিল স্বীকারোক্তি। তিনি গাছের সামনে বসে পড়লেন। প্রথমবার তিনি নিজেই প্রশ্নের মুখে দাঁড়ালেন। আমার গুরু ভুল করেছিলেন, তিনি বললেন, আর আমি সেটা জেনেও চুপ করেছিলাম। বাতাস কেঁপে উঠল। বেতাল এগিয়ে এলো এক পা। এই প্রথম কেউ নিজের প্রশ্নের উত্তর দিল, সে বলল। তারানাথ চোখ বন্ধ করে বললেন, ভয় পেয়েছিলাম। এই কথাটার পরই গাছের ডাল ভেঙে পড়ল। শহরের বহু মানুষ সেই মুহূর্তে হালকা অনুভব করল, যেন বুকের ওপর থেকে কিছু সরে গেছে। বেতাল ধীরে ধীরে ফিকে হতে লাগল। সবাই যদি আজ নাও পারে, সে বলল, তবু একজন শুরু করল, এতেই চলবে। তারানাথ চোখ খুলে দেখলেন শিমুল গাছ খালি। পরদিন শহর জেগে উঠল আগের মতোই, কিন্তু একটা পার্থক্য ছিল। লোকেরা এখন কথা বলার আগে 1 সেকেন্ড থামত, কারণ তারা জানত প্রশ্ন এখনো আছে, শুধু বেতাল নেই। অথবা হয়তো আছে প্রতিটা মানুষের ভেতরে। বেতাল চলে যাওয়ার পর শহরটা ধীরে ধীরে স্বাভাবিক হল, এটাই সবাই ভাবল। কিন্তু তারানাথ তান্ত্রিক জানতেন কিছু কিছু উপস্থিতি চলে গিয়েও যায় না, তারা জায়গা বদলায়, মানুষের ভেতরে ঢুকে পড়ে। তিনি পরের কদিন বাড়ির বাইরে বেরোলেন না, ধূপ জ্বালাতেন কিন্তু মন্ত্র পড়তেন না। আয়নার সামনে বসে নিজের চোখের দিকে তাকাতেন অনেকক্ষণ, যেন নিজের মধ্যেই কোনো প্রশ্ন রয়ে গেছে কিনা সেটা খুঁজছেন। সেই সময়ে প্রথম চিঠিটা এলো। খামটা সাদা, কোনো ঠিকানা নেই, শুধু লেখা, আপনি জানেন। চিঠির ভেতরে 1 লাইনের লেখা, সে কি সত্যিই গেছে? তারানাথ চিঠিটা ভাঁজ করলেন। তিনি জানতেন প্রশ্ন আবার শুরু হয়েছে। পরদিন তিনি গেলেন শহরের বাইরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে। বহু বছর আগে এখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন মানুষ এক রাতে নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল, কিন্তু ভয়টা রেখে দিয়েছিল। এই জায়গাটা বেতালের প্রিয় ছিল। ঘরে ঢুকতেই বাতাস ভারী হয়ে এলো। কোনো শব্দ নেই, তবু মনে হচ্ছিল কেউ শুনছে। আমি জানি তুই এখানে নেই, তারানাথ বললেন, কিন্তু তোর ছায়া আছে। একটু দূরে আয়নাটা ফেটে গেল। তারানাথ থামলেন না। প্রশ্ন শেষ হয় না, তিনি বললেন, কিন্তু প্রশ্নকারী ক্লান্ত হয়। ঘরের কোণে একটা অস্পষ্ট অবয়ব তৈরি হলো, পুরো বেতাল নয়, একটা খণ্ড। মানুষ আবার ভুল করছে, ছায়াটা বলল। তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি। তাহলে আমি যাব কি করে? ছায়া জিজ্ঞেস করল। এই প্রশ্নের উত্তর তারানাথের কাছে ছিল না। এই প্রথম তিনি বুঝলেন বেতাল একা ছিল না, বেতাল ছিল প্রথম, আর যেখানে প্রশ্ন জন্মায় সেখানে দ্বিতীয়, তৃতীয় আরও আসবে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, এই গল্পটা আর শহরে সীমাবদ্ধ থাকবে না। এটা মানুষের ভেতরে ঢুকে পড়েছে, আর মানুষের ভেতরের প্রশ্নের শেষ হয় না। তারানাথ তান্ত্রিক সেই রাতে ঘুমোলেন না। বাড়ির জানালার বাইরে কুয়াশা জমছিল, অস্বাভাবিক ঘন। কুয়াশার ভেতরে আলো ঢুকছিল না, শব্দও না। এমন কুয়াশা তিনি আগে দেখেছেন শুধু একবার, যেদিন তার গুরু অসম্পূর্ণ সাধনায় ঢুকে পড়েছিলেন। তিনি জানতেন কুয়াশা প্রশ্নের আগমনী। হঠাৎ উঠোনে শব্দ হলো, কেউ হাঁটছে। তারানাথ দরজা খুলে দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছে।
মুখে ভয় নেই, কিন্তু চোখে গভীর ক্লান্তি। আমি আপনাকে খুঁজছিলাম, ছেলেটা বলল, কারণ আমি আর ঘুমোতে পারছি না। কি দেখছিস? তারানাথ জিজ্ঞেস করলেন। প্রশ্ন, ছেলেটা বলল। সব জায়গায় প্রশ্ন, কিন্তু যেটা আমাকে ভয় দিচ্ছে ওগুলো আমার নিজের নয়। তারানাথ বুঝলেন, বেতাল না থেকেও তার কাজ শুরু হয়ে গেছে। ছেলেটা বলল, রাতে কেউ আসে, ঝুলে থাকে না, বসে থাকে আমার পাশে। সে প্রশ্ন করে? না, ছেলেটা মাথা নাড়ল। সে উত্তর জানে। এই কথাটাই তারানাথের বুক ঠান্ডা হয়ে গেল। বেতাল প্রশ্ন করে, কিন্তু যে উত্তর জানে সে আরও ভয়ঙ্কর। তিনি ছেলেটাকে ভেতরে বসালেন, ধূপ জ্বালালেন। ধোঁয়ার ভেতর ছেলেটার ছায়া দুটো হয়ে গেল। কবে থেকে? তারানাথ জিজ্ঞেস করলেন। যেদিন বেতালের গল্পটা শহরে ছড়ালো, ছেলেটা বলল। লোকেরা ভয় পেতে শুরু করল, আর কেউ ভয় পেলে ও আসে। তারানাথ চোখ বন্ধ করলেন। তিনি এই দিন যেটা মানতে চাননি সেটা পরিষ্কার হলো। বেতাল ছিল দরজা, দরজা খুলেছে। ভেতরে যা আছে সেটা একা নয়। ওর নাম কি? তারানাথ জানতে চাইলেন। ছেলেটা ধীরে বলল, সে নিজেকে নাম দেয় না, কিন্তু বলে, আমি সিদ্ধান্ত। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। তারানাথ বুঝলেন, যেখানে প্রশ্ন থামে সেখানেই সিদ্ধান্ত নামে, আর সিদ্ধান্তের ভুল হলে আর প্রশ্ন করার সুযোগ থাকে না। এই কারণেই এই কাহিনী শেষ হওয়া দরকার। না হলে মানুষ আর প্রশ্ন করতে শিখবে না, শুধু মেনে নেবে। তারানাথ উঠে দাঁড়ালেন। আমাকে জায়গাটা দেখাতে হবে, তিনি বললেন। যেখানে সে আসে। ছেলেটা মাথা নাড়ল। সে জায়গা নয়, সে বলল, সে মানুষ। ছেলেটা যখন বলেছিল সে জায়গা নয়, সে মানুষ, তারানাথ তখনই বুঝেছিলেন এই অধ্যায়টা আগের সব অধ্যায়ের থেকে আলাদা। ভূত, প্রেত, বেতাল এরা বাইরে থেকে আসে, কিন্তু যে জিনিস মানুষের ভেতরে জন্মায় তাকে তাড়ানো যায় না, তাকে বোঝাতে হয়। তারানাথ ছেলেটাকে সঙ্গে নিয়ে বেরোলেন। গন্তব্য শহরের একেবারে পুরনো অংশ, যেখানে বাড়িগুলো একে অপরের গায়ে লেপ্টে আছে, আর মানুষজন অভ্যস্ত হয়ে গেছে কম আলোয় বাঁচতে। একটা নির্দিষ্ট বাড়ির সামনে এসে ছেলেটা থামল। এইখানে, সে বলল। বাড়িটা সাধারণ, অস্বাভাবিক কিছু নেই, আর সেটাই ভয়ঙ্কর। ভেতরে ঢুকতেই দেখা গেল একজন মধ্যবয়সী মানুষ চেয়ারে বসে আছে, চোখ খোলা, কিন্তু যেন কাউকে দেখছে না। তারানাথ কাছে গিয়ে বললেন, আপনি শুনতে পাচ্ছেন? লোকটা ধীরে মাথা তুলল। সব শুনি, সে বলল, কিন্তু আর কিছু জানতে চাই না। এই কথাটাই ছিল চিহ্ন। সে এসেছে, তারানাথ বুঝলেন। লোকটা কথা বলতে শুরু করল, নিজে নিজে। আমি জানতাম সিদ্ধান্ত ভুল, তবু নিয়েছিলাম, কারণ প্রশ্ন করলে সময় লাগত। তারানাথের শরীর ঠান্ডা হয়ে গেল। এই মানুষটাই ছিল পাত্র। সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কোনো বড় অপরাধ নয়, কিন্তু তার ফল অন্য কেউ ভুগেছিল, আর সে নিজের ভেতরের প্রশ্নগুলো বন্ধ করে দিয়েছিল। ঠিক সেই জায়গাতেই সিদ্ধান্ত জন্ম নেয়। তারানাথ চুপ করে শুনছিলেন, কারণ এখানে মন্ত্র পড়লে ক্ষতি হতো। তুমি কি জানো তুমি একা নও? তিনি ধীরে বললেন। লোকটা হাসল। আমি জানি। সে সব সময় বলে, চুপ থাকাই শান্তি। বাতাসের কোণে একটা ছায়া নড়ল। এটা বেতাল নয়, এটা ঝুলে থাকে না, এটা বসে থাকে স্থির। তুমি কে? তারানাথ জিজ্ঞেস করলেন। ছায়া উত্তর দিল না। লোকটার মুখ দিয়ে শব্দ এলো, আমি শেষ। এই শব্দটার সঙ্গে সঙ্গেই ছেলেটা মেঝেতে বসে পড়ল। তার মাথার ভেতর থেকে যেন কিছু টেনে নেওয়া হলো। তারানাথ বুঝলেন, এটা থামাতে হলে তাকে নিজের সবচেয়ে বড় ভুলের মুখোমুখি হতে হবে, কারণ বহু বছর আগে তিনি নিজেই একবার প্রশ্ন থামিয়েছিলেন। তারানাথ তান্ত্রিক জীবনে খুব কম সময়ই ভয় পেয়েছেন, কিন্তু সেই রাতে, বহু বছর আগের সেই রাত,
আজও তার বুক ঠান্ডা করে দেয়। তখন তিনি তরুণ, গুরু বেঁচে। প্রশ্ন ছিল, কিন্তু সেগুলোকে সামলানোর শক্তিও ছিল। সেই রাতেই এক নারী এসেছিল। চেহারায় ভয় নেই, কণ্ঠে কান্না নেই, শুধু একটাই কথা, আমার ছেলেটা বদলে গেছে। তারানাথ তখন প্রশ্ন করেছিলেন, কিভাবে? নারী বলেছিল, সে আর প্রশ্ন করে না। এই কথাটা তখন তিনি গুরুত্ব দেননি। ছেলেটা ছিল মেধাবী, সব কিছু বোঝে, কিন্তু কিছু জানতে চায় না। তার চোখে তখনই তিনি প্রথম দেখেছিলেন স্থিরতা, অস্বাভাবিক স্থিরতা। সাধারণত মানুষ সন্দেহে ভোগে, এই ছেলেটা ভোগছিল না। গুরু বলেছিলেন, এটা বিপদ। কিন্তু তারানাথ তখন ক্লান্ত ছিলেন। দিনের পর দিন সাধনা, মানুষের কষ্ট, প্রশ্নের চাপ। তিনি প্রথমবার সহজ পথ বেছে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিছু প্রশ্ন না থাকাই শান্তি। এই কথাটাই ছিল ভুল। সেই রাতেই ছেলেটা ঘুমের মধ্যে উঠে বসেছিল। আর সকালে পাওয়া গিয়েছিল চোখ খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। গুরু চুপ করে তাকিয়েছিলেন। তারানাথ কিছু বলেননি। তিনি তখনই প্রশ্ন থামিয়েছিলেন। আজ বুঝছেন, সেই মুহূর্তেই সিদ্ধান্ত তাকে চিনে নিয়েছিল। ঘরের ভেতরে বসে থাকা লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, আপনি আপনি বলেছিলেন সব প্রশ্নের দরকার নেই। তারানাথ মাথা নুইয়ে ফেললেন। হ্যাঁ, তিনি বললেন, আমি ভুল করেছিলাম। ছায়াটা এবার পরিষ্কার হলো। মানুষের মতো নয়, দানবের মতোও নয়, একটা উপস্থিতি যার কোনো দ্বিধা নেই। তুমি আবার প্রশ্ন আনতে চাও? ছায়া বলল। না। তারানাথ শান্তভাবে বললেন, আমি মানুষকে প্রশ্ন করতে বাধ্য করতে চাই না। ছায়া থামল। তাহলে? আমি শুধু চাই প্রশ্ন বন্ধ করার অধিকার যেন কেউ না নেয়। এই কথাটা বাতাসে ভারী হয়ে রইল। বেতাল প্রশ্ন করে, সিদ্ধান্ত প্রশ্ন বন্ধ করে। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষ। আর তারানাথ তান্ত্রিক বুঝলেন, এই লড়াই তিনি জিততে পারবেন না, কিন্তু তিনি দেরি করাতে পারবেন। আর কখনো কখনো দেরিই যথেষ্ট। সিদ্ধান্ত কাউকে জোর করে দখল করে না। এটাই তার সবচেয়ে ভয়ঙ্কর দিক। সে আসে তখনই যখন মানুষ নিজেই ভাবে আর জানতে চাই না। তারানাথ তান্ত্রিক সেটা বহু আগেই বুঝেছিলেন, কিন্তু মেনে নিতে চাননি। ঘরের ভেতরে থাকা লোকটা এখন শান্ত, খুব শান্ত। এমন শান্তি যেটা মানুষের হয় না, কারণ মানুষের ভেতরে কোথাও না কোথাও দ্বিধা থাকে। এই লোকটার নেই। সে আমাকে কিছু দেয়, লোকটা বলল। শব্দহীনতা। তারানাথ জানতেন, এটাই টোপ। যে প্রশ্ন করে না, সে ব্যথাও টের পায় না, আর ব্যথা না পেলে দায়ও নেয় না। ঠিক তখনই উঠোনের বাইরে হালকা একটা শব্দ হলো। পাতা নড়ল, কিন্তু বাতাস নেই। তারানাথ চোখ তুললেন। তিনি কিছু বললেন না, তবু জানতেন, বেতাল দেখছে। বেতাল সরাসরি আসে না, সে আগে দেখে মানুষ কি বেছে নিচ্ছে। তুমি কি ওকে চিনিস? তারানাথ লোকটাকে জিজ্ঞেস করলেন। লোকটা মাথা নাড়ল। সে প্রশ্ন করে, সে বলল, আমি সেটা সহ্য করতে পারি না। এই কথাটা শুনেই উঠোনের ছায়া একটু দুলে উঠল। বেতাল প্রশ্ন করে, কারণ সে অসম্পূর্ণ। সিদ্ধান্ত প্রশ্ন বন্ধ করে, কারণ সে সম্পূর্ণ হতে চায়। এই দুয়ের সংঘর্ষ মানে মানুষের ভেতরের যুদ্ধ। তারানাথ ধীরে বললেন, তুমি জানো, প্রশ্ন না করলে তুমি ঠিকও হতে পারো না, ভুলও না। লোকটা চুপ। এই নীরবতার মধ্যেই একটা ঠান্ডা হাসি ভেসে এলো। ছায়াটা, সিদ্ধান্ত, কথা বলল। ভুলের অধিকার মানুষ সহ্য করতে পারে না, সে বলল। তাই তারা আমাকে ডাকে। তারানাথ মাথা তুললেন। আর তুমি ভয় পাও না? ভয় প্রশ্নের সঙ্গে আসে, ছায়া বলল। আমার সঙ্গে আসে শান্তি। এই মুহূর্তেই উঠোনে আরেকটা ছায়া স্পষ্ট হলো। উল্টো ঝুলে নয়, কিন্তু স্থিরও নয়, বেতাল। সে কিছু বলল না, শুধু লোকটার দিকে তাকালো। আর সেই তাকানোতেই লোকটার কপালে ঘাম জমল। প্রথমবার। সে ফিসফিস করে বলল,
আমি ঠিক করেছিলাম। বেতাল এগিয়ে এলো এক ধাপ। তুই প্রশ্ন করিসনি, সে বলল, তাই তুই ঠিকও করিসনি। এই প্রথম সিদ্ধান্ত পিছিয়ে গেল এক পা। তারানাথ বুঝলেন, বেতাল ফিরে এসেছে তাড়াতে নয়, সে এসেছে মনে করাতে। আর যতদিন মনে করানোর প্রয়োজন থাকবে, বেতাল পুরোপুরি যাবে না। বেতাল আর সিদ্ধান্ত দুজনেই একই ঘরে ছিল, অথচ ঘরটা যেন আর ঘর নেই। একটা টান টান শূন্যতা, শব্দ হলে ভেঙে যাবে এই রকম। তারানাথ তান্ত্রিক প্রথমবার বুঝলেন এখানে তার ভূমিকা শেষের দিকে। এতদিন তিনি ব্যাখ্যা করেছেন, সতর্ক করেছেন, দেরি করিয়েছেন, কিন্তু এখন সময় এসেছে নির্বাচনের, আর সেই নির্বাচন তিনি করে দিতে পারবেন না। লোকটা, যার ভেতরে সিদ্ধান্ত বসে আছে, কাঁপছিল। সে বেতালের দিকে তাকাতে চাইছিল না, কারণ তাকালেই প্রশ্ন আসবে, আর প্রশ্ন মানেই অস্বস্তি। তুই ওকে ভয় পাচ্ছিস, বেতাল বলল। তার কণ্ঠে কোনো হুমকি নেই, শুধু পর্যবেক্ষণ। লোকটা দাঁতে দাঁত চেপে বলল, আমি শান্তি চাই। শান্তি আর শূন্যতা এক জিনিস নয়, বেতাল বলল। এই কথাটা শুনে সিদ্ধান্ত নড়ল। তুই মানুষকে বিভ্রান্ত করিস, সে বলল, প্রশ্ন দিয়ে কষ্ট বাড়াস। বেতাল হাসল না, সে খুব কমই হাসে। আমি কষ্ট দিই না, সে বলল, আমি কষ্ট দেখাই। এই কথাটা ঘরের ভেতর ভারী হয়ে ঝুলে রইল। তারানাথ জানতেন এটাই আসল পার্থক্য। প্রশ্ন ব্যথা দেয় না, ব্যথা আগে থেকেই থাকে। প্রশ্ন শুধু আলো ফেলে। তুমি কি চাও? তারানাথ লোকটাকে শেষবার জিজ্ঞেস করলেন। লোকটা চোখ বন্ধ করল এক মুহূর্ত, তারপর সে বলল, আমি জানতে চাই আমি ভুল করেছিলাম কিনা। এই একটা বাক্যেই ঘরের বাতাস কেঁপে উঠল। সিদ্ধান্ত চিৎকার করল না, রাগ করল না, সে শুধু ফিসফিস করে বলল, তুই আবার শুরু করছিস। আর ঠিক তখনই তার অস্তিত্বে ফাটল ধরল। বেতাল এগিয়ে এলো। এই প্রথম সে মানুষের একেবারে কাছে দাঁড়ালো। ভুল জানা মানে শেষ নয়, সে বলল, ভুল জানা মানে শুরু। লোকটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটা মুক্তির কান্না নয়, এটা দায়ের কান্না। সিদ্ধান্ত ধীরে ধীরে ফিকে হতে লাগল। পুরোপুরি যায়নি, কারণ যতদিন মানুষ প্রশ্ন এড়িয়ে যেতে চাইবে ততদিন তার জায়গা থাকবে, কিন্তু এই ঘর থেকে সে সরে গেল। তারানাথ গভীর নিঃশ্বাস নিলেন। তিনি জানতেন এটা কোনো বিজয় নয়, এটা শুধু প্রমাণ মানুষ এখনও বেছে নিতে পারে। বেতাল ঘরের দরজার দিকে হাঁটল। এখন আমার কাজ শেষ? তারানাথ জিজ্ঞেস করলেন। বেতাল থামল। না, সে বলল, এখন তোর গল্প শেষের দিকে। বেতাল দরজার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু বেরোচ্ছিল না, যেন সে জানে এই মুহূর্তটা আর ফিরবে না। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন। ক্লান্তি শরীরের নয়, ক্লান্তি সময়ের। এত বছর ধরে প্রশ্নের ধারক হয়ে থাকা সহজ কাজ নয়। তুই কি আবার ঝুলে থাকবি? তারানাথ জিজ্ঞেস করলেন। বেতাল মাথা নাড়ল। না, সে বলল, ঝুলে থাকার সময় শেষ। তাহলে কি করবি? দেখব, বেতাল বলল। মানুষ কতদিন প্রশ্ন ধরে রাখতে পারে। এই উত্তরটাই তারানাথকে কাঁপিয়ে দিল, কারণ প্রশ্ন ধরে রাখা আরও কঠিন প্রশ্ন করা থেকেও। বাড়ির ভেতরে থাকা লোকটা এখন নিঃশব্দে বসে আছে। চোখে ভয় নেই, শান্তিও নেই, শুধু বোঝা, বোঝা যে সে নিজেই বইবে। ও বাঁচবে? তারানাথ জিজ্ঞেস করলেন। যদি সে আবার প্রশ্ন থামায়, আমি ফিরে আসব, বেতাল বলল। যদি না থামায়, আমার দরকার নেই। এই কথার মধ্যে কোনো অহংকার ছিল না, ছিল দায়িত্ববোধ। তারানাথ ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন তার নিজের সময় ফুরোচ্ছে। বেতাল তাকে অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা ছিল সত্য কখনো চাপিয়ে দেওয়া যায় না। আমার কি করা উচিত? তিনি জিজ্ঞেস করলেন। বেতাল তার দিকে তাকালো। এই প্রথম তার চোখে প্রশ্ন নেই। তোর কাজ শেষ, সে বলল। এখন গল্পটা রেখে যা। কোথায়? মানুষের কাছে। এই গল্পটা কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্রও নয়, এটা একটা সতর্কতা। তারানাথ বুঝলেন এই কারণেই সব কিছু লিখে যাওয়া দরকার। তিনি পরদিন থেকেই লেখা শুরু করলেন। বেতালকে নয়, মানুষকে, প্রশ্নকে নয়, প্রশ্ন থামানোর ভয়কে।
লিখতে লিখতে তিনি দুর্বল হয়ে পড়লেন। কলম কাঁপছিল, কিন্তু লেখা থামেনি, কারণ কিছু গল্প লেখকের চেয়ে বড়। শেষ পাতায় তিনি শুধু একটা লাইন লিখেছিলেন, যে প্রশ্ন করতে ভয় পায় না সে একা নয়। সেই রাতেই বেতাল শেষবারের মতো ফিরে তাকালো। তারানাথ ঘুমিয়ে পড়েছেন, চিরঘুম। তারানাথ তান্ত্রিকের মৃত্যুর খবরটা খুব সাধারণভাবেই ছড়িয়েছিল। কোনো রহস্য নয়, কোনো অস্বাভাবিকতা নয়। লোকেরা বলেছিল বুড়ো মানুষ, সময় হয়ে এসেছিল। কিন্তু যারা তাকে চিনত তারা জানত তিনি সময় মেনে যাননি, সময় তাকে ছেড়ে দিয়েছে। বাড়িটা কিছুদিন ফাঁকা পড়েছিল। তারপর একদিন সকালে কয়েকজন তরুণ সেখানে ঢোকে। তারা ইতিহাসের ছাত্র, পুরনো নথি খুঁজছিল। একটা কাঠের আলমারি খুলতেই তারা খাতাগুলো পায়। পাতা ভরা লেখা, কোনো মন্ত্র নেই, কোনো তন্ত্র নেই, শুধু ঘটনা, প্রশ্ন, মানুষের সিদ্ধান্ত। একজন ছাত্র ফিসফিস করে বলে ওঠে, এগুলো তো গল্প নয়, এগুলো আয়না। সেই দিন থেকেই লেখাগুলো কপি হতে শুরু করে। কেউ বই বানাল, কেউ গল্প বলে শোনাল, কেউ ইন্টারনেটে তুলে দিল। আর প্রতিবারই এক অদ্ভুত ব্যাপার ঘটত। যে পড়ত সে কিছুক্ষণ চুপ করে থাকত, কারণ প্রশ্নগুলো বইয়ে ছিল না, ওগুলো পাঠকের মাথার ভেতরে উঠে আসত। এক শহর থেকে আরেক শহরে গল্প ছড়াতে লাগলো। নাম বদলাল, জায়গা বদলাল, কিন্তু একটি চরিত্র থাকলো অপরিবর্তিত, বেতাল। কেউ বলে সে এখন আর ঝুলে থাকে না, কেউ বলে সে আয়নায় দেখা দেয়, কেউ বলে সে আসে তখনই যখন কেউ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চায়। একটা ঘটনা বিশেষভাবে আলোচিত হয়। একজন বিচারক যিনি দ্রুত রায় দিতে ভালোবাসতেন, এক রাতে নথি পড়তে পড়তে থেমে যান। সহকারী দেখেছিল বিচারক দীর্ঘ সময় জানালার বাইরে তাকিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, আজ প্রশ্নটা আমি বাদ দিচ্ছি না। সেই রাতে কেউ কিছু দেখেনি, কিন্তু বাতাস ভারী হয়েছিল। বেতাল কাজ করে না, সে উপস্থিত থাকে, আর উপস্থিতি অনেক সময় কাজের চেয়ে বেশি প্রভাব ফেলে। সময় এগিয়ে যায়, কিন্তু কিছু জিনিস সময়ের সঙ্গে মেশে না, বেতালও না। তারানাথ তান্ত্রিকের লেখাগুলো ছড়িয়ে পড়ার পর একটা অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে দেখা গেল। মানুষ হঠাৎ ভালো হয়ে গেল এমন নয়, মিথ্যে কমে গেল সেটাও না। পরিবর্তনটা ছিল খুব ছোট। মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে 1 সেকেন্ড থামতে শিখল। 1 সেকেন্ড, কিন্তু ওইটুকু সময় প্রশ্ন ঝুঁকে পড়ে। একজন ডাক্তার অস্ত্রোপচারের আগে ফাইলটা আরেকবার খুলে দেখল। একজন অফিসার রিপোর্টে সই করার আগে কলম নামাল না। একজন বাবা সন্তানের উপর রাগ করার আগে মুখ ফিরিয়ে নিল। এই থামাটুকুর মধ্যেই বেতাল থাকে। কেউ তাকে দেখে না, কেউ শোনে না, কিন্তু অনুভব করে। এক বৃদ্ধ একদিন বলেছিল, আগে মনে হতো সিদ্ধান্ত নিলেই সব শেষ, এখন বুঝি সিদ্ধান্তের পরেই শুরু। এই কথাটা ছড়িয়ে পড়েছিল মুখে মুখে। কেউ জানত না কথাটা কার, কিন্তু বেতাল জানত। সে আর একা নয়, কারণ প্রশ্ন ছড়ালে প্রশ্নকর্তা দরকার পড়ে না। এক রাতে এক তরুণী স্বপ্নে দেখে এক ছায়া দাঁড়িয়ে আছে, উল্টো ঝুলে নয়, পাশে। সে প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে। ঘুম ভেঙে গেলে মেয়েটা নিজের মনেই বলে, আমি ভুল হলে মেনে নেব। সেই রাতেই কোথাও কোনো গাছের ডাল নড়েনি, কোনো ছায়া ঝুলেও পড়েনি, কারণ বেতালের কাজ তখন শেষের দিকে, কিন্তু পুরো শেষ নয়। কারণ যতদিন মানুষ প্রশ্ন এড়িয়ে যেতে চাইবে, ততদিন গল্পটা প্রয়োজন হবে, আর গল্প যতদিন প্রয়োজন, ততদিন বেতাল থাকবে। না কোনো নির্দিষ্ট রূপে, না কোনো নির্দিষ্ট জায়গায়, সে থাকবে এক মুহূর্তের থামায়। এই গল্পের একটা জায়গায় এসে আর কাউকে লুকিয়ে রাখা যায় না। এতক্ষণ যে প্রশ্নগুলো ঘুরছিল সেগুলো চরিত্রদের ছিল, এখন আর না। এখন প্রশ্নটা যে পড়ছে তার। তারানাথ তান্ত্রিক এটা জানতেন বলেই শেষের পাতাগুলো ইচ্ছে করে অসম্পূর্ণ রেখেছিলেন। কোথাও কোথাও বাক্য থেমে গেছে, কোথাও শুধু একটা শব্দ। তখন অনেকে ভেবেছিল
পাতাগুলো নষ্ট, কিন্তু যারা একটু গভীরভাবে পড়েছেন তারা বুঝেছেন ওটা নষ্ট নয়, ওটা জায়গা, পাঠকের জন্য জায়গা। একজন গবেষক একদিন বলেছিলেন, এই লেখাগুলো পড়লে মনে হয় কেউ আমার পাশে বসে আছে। তিনি ভয়ে বলেননি, তিনি অবাক হয়ে বলেছিলেন, কারণ পাশে বসে থাকা মানেই হুমকি নয়, কখনো কখনো সেটা শুধু উপস্থিতি। সেই উপস্থিতির নাম কেউ দেয় না, নাম দিলে দায়িত্ব নিতে হয়। এক রাতে এক তরুণ ছেলেকে প্রশ্ন করা হয়েছিল, তুই এই গল্পে বিশ্বাস করিস? ছেলেটা একটু ভেবে বলেছিল, বিশ্বাস না, কিন্তু এড়িয়ে যাইও না। এই উত্তরটাই যথেষ্ট ছিল, কারণ বেতাল বিশ্বাস চায় না, সে ভয়ও চায় না, সে চায় অস্বীকার না করা। যেদিন মানুষ বলবে, আমি জানি না কিন্তু জানতে চাই, সেদিন আর কোনো ছায়া দরকার হবে না, সেদিন গল্প থামবে। কিন্তু যতদিন মানুষ তাড়াহুড়ো করে বলে আমি ঠিক, ততদিন এই গল্প কারো না কারো দরজায় কড়া নাড়বে, হয়তো বই হয়ে, হয়তো মুখে মুখে, হয়তো এমন এক রাতের চিন্তা হয়ে যেটা ঘুমোতে দেয় না। এই গল্প তাই শেষ হয় না, এটা শুধু পৌঁছে যায়, আর পৌঁছানোর পর চুপ করে বসে থাকে। এই গল্প শেষ করার কোনো ঠিক জায়গা নেই, কারণ যেদিন গল্প শেষ হয়ে যায় সেদিন প্রশ্নও শেষ হয়ে যায়, আর প্রশ্ন শেষ মানেই মানুষ থেমে গেছে। তারানাথ তান্ত্রিক সেটা জানতেন, তাই তিনি শেষ পাতায় কোনো সিদ্ধান্ত লেখেননি, কোনো উপসংহারও না, শুধু একটা দৃশ্য, একটা রাস্তা, সন্ধেবেলা, হালকা অন্ধকার, একজন মানুষ হাঁটছে, খুব সাধারণ মানুষ, তার জীবনে কোনো অলৌকিকতা নেই, কিন্তু তার মনে একটা ছোট দ্বিধা আছে। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সে একটু থামছে। এই থামাটুকুই গল্পের শেষ, কারণ সেই এক মুহূর্তে বেতাল আসে না, সিদ্ধান্তও আসে না। সেই মুহূর্তে মানুষ একা থাকে, পুরো দায় নিয়ে। কেউ তার কানে প্রশ্ন ফিসফিস করে না, কেউ উত্তর চাপিয়ে দেয় না, শুধু নিজের ভেতর থেকে একটা অনুভূতি উঠে আসে, আমি ভুলও হতে পারি। এই স্বীকারোক্তিটুকুই যথেষ্ট। এই জায়গায় দাঁড়িয়ে বেতাল আর দরকার হয় না, কারণ বেতাল আসলে কোনো সত্তা নয়, সে একটা সীমা, যেখানে প্রশ্ন শেষ হয় না, কিন্তু চাপও দেওয়া হয় না। এই গল্প যদি পড়ার পর তুমি একবারও থেমে থাকো, কোনো কথা বলার আগে, কোনো রায় দেওয়ার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, তাহলেই গল্পটা কাজ করেছে। তখন বেতাল ঝুলে নেই, হাঁটেও না, সে তখন তোমার ভেতরের সেই 1 সেকেন্ড, আর সেই 1 সেকেন্ডই এই 15,000 শব্দের একমাত্র উদ্দেশ্য। গল্প শেষ, প্রশ্ন নয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।